নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রভা একাডেমিতে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে যেসব সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তা নিয়ে আলোচনা করি। এরই পাশাপাশি নিয়মিত তোমাদের গণিত, জেনারেল সায়েন্স অথবা জিকে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করছি। বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, বিশেষ নিজস্ব কোনো কারণে, ঠিক আছে? তার জন্য আমি দুঃখিত। আজ থেকে নিয়মিত তোমাদের ভিডিও আসতে থাকবে। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এবং ক্লাসগুলো করার জন্য। তো যারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করেছো বা রিসেন্টলি শুরু করবে ভাবছো, তাদের জন্য অঙ্ক একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। প্রত্যেকটা পরীক্ষায় দেখবে অঙ্ক কিন্তু থাকবে। তো সেই অঙ্কের জন্য আর.এস. আগরওয়ালের বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই আর.এস. আগরওয়ালের বইটা ইংলিশ ও হিন্দিতে প্রকাশিত হয়, বাংলায় প্রকাশিত হয় না। তা আমি তোমাদের আর.এস. আগরওয়ালের বইটা কিন্তু ফলো করে বাংলায় কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করব এবং প্র্যাকটিস করাবো। তার সাথে সাথে যে থিওরি হয় প্রত্যেকটা চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারের থিওরিগুলো দেওয়ার চেষ্টা করব। আজ যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর.এস. আগরওয়ালের প্রথম চ্যাপ্টার, নাম্বার সিস্টেম। ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রথম চ্যাপ্টার, এখান থেকে আমরা শুরু করছি। দেখো, নাম্বার সিস্টেম করার আগে আমাদের জানতে হবে যে নাম্বার বা সংখ্যা জিনিসটা কি। বলছে যে অ্যারাবিক বা আমাদের ইন্ডিয়া অনুযায়ী টোটাল অঙ্ক হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা অঙ্ক নিয়ে একটা গ্রুপ তৈরি হয়। গ্রুপটাই কি? গ্রুপটাই হচ্ছে সংখ্যা। যেরকম আমি যদি 29 সংখ্যাটা লিখি, তাহলে দেখো এখানে কটা অঙ্ক আছে? টোটাল দুটো অঙ্ক আছে, 2 আর 9। ঠিক আছে? এই দুটো অঙ্কের যে গ্রুপটা হচ্ছে সেই গ্রুপটাকে কি বলবো আমরা? সেই গ্রুপটাকে বলবো সংখ্যা। এবার যে কোনো সংখ্যা লেখার জন্য আমরা যদি মেনলি তিন অঙ্কের সংখ্যা নিয়ে চলছি, তো যে কোনো সংখ্যা লেখার জন্য আমাদের 4, 5, 6 ক্লাসে আমরা শিখেছিলাম যে ডান দিক থেকে লেখা হয় একক, দশক, শতক। ঠিক আছে? তো এই 29 যে আছে, তো দেখো এককের অঙ্ক কত? 9। দশকের অঙ্ক কত? 2। এই 9 আর 2 এই দুটো থেকে 29 কি করে এলো সেটা দেখো। দেখো, এককের ঘরে যেটা থাকবে তাকে কত দিয়ে গুণ করব? তাকে গুণ করব 1 দিয়ে। এককের ঘরে কত আছে? 9, তাকে গুণ করলাম 1 দিয়ে। দশকের ঘরে কত আছে? 2, তাকে গুণ করব 10 দিয়ে। শতকের ঘরে যদি থাকতো সেটাকে গুণ করতাম 100 দিয়ে। তাহলে কত হচ্ছে দেখে নাও, 9 যোগ 20, টোটাল হয়ে গেল 29। তো এই 29 সংখ্যাটা কি করে এলো বুঝতে পারলে তোমরা? সংখ্যা কাকে বলে সেটাও বুঝতে পারলে, ধারণা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসো যে সংখ্যার মানগুলো, যে অঙ্কগুলো থাকে তার কিন্তু দুটো মান হয়। একটাকে বলা হয় অভিহিত বা ফেস ভ্যালু, আর একটাকে বলা হয় স্থানীয় মান। ঠিক আছে? বা স্থান মান। যেমন অভিহিত মান কখনোই কিন্তু চেঞ্জ হয় না। 2 এর মান সর্বদা কত থাকবে? 2 থাকবে। 9 এর মান সর্বদা কত থাকবে? 9 থাকবে। অভিহিত মান কিন্তু কিন্তু স্থানীয় মান কিন্তু তার স্থান বিশেষে কিন্তু চেঞ্জ হতে থাকে। অঙ্কের স্থান বিশেষে চেঞ্জ হতে থাকে। যেমন এখানে আমি একটা সংখ্যা নিয়েছি, দেখে নাও 6872। এখানে যদি আমি 2 এর স্থানীয় মান বলি তাহলে কিন্তু চেঞ্জ হবে, কিন্তু অভিহিত মান কিন্তু 2 থাকবে। 7 এর অভিহিত মান কিন্তু 7ই থাকবে। 8 এর অভিহিত মান 8 হবে, আর 6 এর অভিহিত মান কিন্তু 6 হবে। কিন্তু যদি আমি এটাকে স্থানীয় মানে কনভার্ট করতাম তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত। দেখে নাও স্থানীয় মানে কিভাবে পরিবর্তিত হয়। যেমন স্থানীয় মানের ক্ষেত্রে দেখো একটা সংখ্যা নিয়েছি 70,984। এখানে 4টা দেখো এককের ঘরে, 8 দশকের ঘরে, 9 শতকের ঘরে, 0 পরে আলোচনা করছে ওটাতে কি আসবে, আর 7 হচ্ছে তোমার একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে। তাহলে 4-এর যদি আমি স্থানীয় মান বলি, তাহলে 4 আছে এককের ঘরে, বলে তাকে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব। তাহলে 4-এর স্থানীয় মান 4। কিন্তু 8-এর যদি আমি স্থানীয় মান বলি, 8 কতর ঘরে আছে? দশকের ঘরে, তাহলে কি কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। কত হয়ে গেল? 80। কিন্তু 8-এর যদি অভিহিত মান বলতাম সেটা কত হতো? 8ই হতো। 9-এর স্থানীয় মান কত? 900। 7 হচ্ছে অযুতের ঘরে, ওই জন্য একে কত দিয়ে গুণ করা হয়েছে? 10,000 দিয়ে গুণ করা হয়েছে। তার জন্য কত হয়ে গেল? 70,000।
তো স্থানীয় মানটা স্থান বিশেষে কিন্তু চেঞ্জ হতে থাকে, কিন্তু অভিহিত মান কখনোই চেঞ্জ হয় না, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এবার যদি কোনো সংখ্যায় জিরো থাকে, সেই জিরোটা যে কোনো স্থানেই থাকুক তার কিন্তু স্থানীয় মান জিরোই হবে, সেটা কখনো চেঞ্জ হবে না। কেন দেখে নাও, জিরোর সাথে তুমি যে কোনো সংখ্যাকে গুণ করো, তার মান কত হবে? তার মান সর্বদা জিরো হবে। তাই জিরো স্থানের মান সর্বদাই কত হবে? জিরো হবে, এটি যে স্থানেই থাকুক না কেন। তোমরা তাহলে ফেস ভ্যালু অর্থাৎ অভিহিত মান আর স্থানীয় মান ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের। এবার চলে আসো নেক্সট পোর্শনে, যে সংখ্যাগুলো কয় প্রকারের হয়। ঠিক আছে, সংখ্যাগুলো দেখো, প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাগুলোকে আমরা গুনতে পারবো, গণনা করতে পারবো, যেরকম একটা পেন, দুটো পেন, তিনটা পেন, এগুলো আমরা কাউন্ট করতে পারবো। তো কাউন্টেবল সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। যেরকম 1 2 3 4 5 6 7 8 অসীম পর্যন্ত যতদূর তোমরা গুনতে পারবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার চলে আসো অখণ্ড সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমি শূন্যটা অ্যাড করে দিই, ঠিক আছে, সেটাই কিন্তু হয়ে গেল কি? অখণ্ড সংখ্যা। আবার এই অখণ্ড সংখ্যাটাকে কিন্তু এক পূর্ণ সংখ্যাও বলা হয়। কিভাবে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে পরে আমরা আলোচনা করছি। তাহলে দেখে নাও, সমস্ত গণনা সংখ্যা সহ শূন্য অখণ্ড সংখ্যার সেট তৈরি করে। এখানে লেখা আছে পূর্ণ সংখ্যা, কেন পূর্ণ সংখ্যা বলে সেটা এর পরের ইসেই বুঝতে পারবে, পয়েন্টেই বুঝতে পারবে। 3 নম্বর পয়েন্টে দেখো পূর্ণ সংখ্যা বলছে সমস্ত গণনা সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, শূন্য সহ গণনা সংখ্যা অর্থাৎ অখণ্ড সংখ্যা, আবার ঋণাত্মক, ঋণাত্মকটা কিন্তু আমরা গণনা করতে পারতাম না, ওই জন্য সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। কিন্তু যতগুলো ঋণাত্মক আছে, ধনাত্মক আছে বা শূন্য আছে, সবগুলোই কি? সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো মাইনাস অসীম থেকে শুরু হয় প্লাস অসীম পর্যন্ত যতগুলো থাকে সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, শুধুমাত্র দশমিক বাদে। ঠিক আছে, এবার পূর্ণ সংখ্যাকে মেনলি 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে ধনাত্মক, যেগুলো 1 2 3 4 5 6, একটা হচ্ছে ঋণাত্মক -1 -2 -3 এরকম চলতে থাকলো, আর হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো ঋণাত্মক হবে না, যেখানে কি থাকছে? শূন্য থাকছে, শূন্য না ধনাত্মক না ঋণাত্মক, ওই জন্য অখণ্ড সংখ্যাটাকে এখানে পূর্ণ সংখ্যা লেখা হয়েছিল। ঠিক আছে, তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো? চলো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমরা। 5 নম্বর স্লাইডে কি আছে দেখে নাও। 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে পারবে? 2 দিয়ে ভাগ করতে পারবে, সেই সমস্ত সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা। দেখো 0 2 4 6 8 10 12 14 সবগুলোই কি? জোড় সংখ্যা। যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো হবে? যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না সেগুলোই হচ্ছে বিজোড় সংখ্যা, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন 1 3 5 7 9 11 13, এই সমস্ত সংখ্যাই হচ্ছে কি? বিজোড় সংখ্যা। 6 নম্বর পয়েন্টে দেখে নাও মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? বলছে যাদের গসাগু কত হবে? 1 হবে। যাদের গসাগু 1 হবে, অর্থাৎ যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেরকম আমি যদি বলি 2, তাহলে 2 কে শুধুমাত্র কি করা যাবে? 2 কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করা যাবে। যদি বলি 3, তাহলে 3 কে কত দিয়ে ভাগ করা যাবে? 3 কে শুধুমাত্র 3 দিয়ে আর 1 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু যদি বলি 6, তাহলে দেখো 6 কে 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, 1 দিয়েও ভাগ করা যাচ্ছে, 6 দিয়েও ভাগ করা যাচ্ছে। তাহলে 6 কে দেখো কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এটা কি মৌলিক সংখ্যা? না, এটা মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো? মৌলিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়েই ভাগ করা যাবে তাদেরকে কি বলবো? তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 11 13 17 19, এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু 100-এর নিচে পর্যন্ত, 100-এর উপরেও আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করিনি। ঠিক আছে, এবার চলে আসো যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে বললাম? যাদের কি থাকবে? 2 এর বেশি গুণনীয়ক থাকবে, অর্থাৎ সেই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবেই, তার সাথে সাথে অন্যান্য মৌলিক সংখ্যা দিয়েও ভাগ করা যাবে, 2 এর বেশি গুণনীয়ক থাকবে।
তাকে কি বলা হয়? তাকে বলা হয় যৌগিক সংখ্যা। এবার চলে আসো নিখুঁত সংখ্যা। নিখুঁত সংখ্যা জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? নিখুঁত সংখ্যা হচ্ছে যদি কোনো সংখ্যার গুণনীয়কগুলোর যোগফলও কি হয়, সেই সংখ্যাটাই পাওয়া যায়। যেমন একটা সংখ্যা আমি নিচ্ছি 6, 6-এর গুণনীয়ক কি কি? 1, 2, 3 আর 6। তাহলে সেই সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে গুণনীয়কগুলো আছে সেগুলোর যোগ করে দেখো। 1 যোগ 2 যোগ 3, তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হচ্ছে 6। তাহলে দেখো গুণনীয়কগুলো যোগ করে সেই সংখ্যাটাই পাওয়া যাচ্ছে। তাহলে 6কে কি বলতে পারবো আমরা? 6কে বলতে পারবো নিখুঁত সংখ্যা। কিন্তু সেখানে যদি আমি 4 নিতাম, 4-এর গুণনীয়ক কি কি? 1, 2, 4। তাহলে 4কে বাদ দিয়ে বাকি দুটো যোগ করো, 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? 3। তাহলে সেই সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। তাহলে 4 কি নিখুঁত সংখ্যা? না, 4 নিখুঁত সংখ্যা নয়। নিখুঁত সংখ্যার ধারণাটা তোমাদের ক্লিয়ার হলো? যে কোনো সংখ্যার গুণনীয়কগুলোর যোগফল যদি কি হয়, সেই সংখ্যাটা হয়, তাহলে তাকে কি বলবো আমরা? তাকে বলবো নিখুঁত সংখ্যা। যেমন 6, 28, 496, ঠিক আছে? চলো, বলছে কোপ্রাইম নাম্বার, ঠিক আছে? যদি দুটো সংখ্যার গসাগু কি হয়? 1 হয়। যদি দুটো সংখ্যার গসাগু কত হয়? 1 হয়, তাহলে তাদেরকে বলা হয় কোপ্রাইম নাম্বার। মাথায় রাখবে একটা জিনিস, পরপর যে কোনো দুটো সংখ্যা, যেমন তুমি যদি নিয়ে নাও 10 আর 11, এই দুটো সংখ্যার গসাগু কত? দুটো সংখ্যার গসাগু হচ্ছে 1। তাহলে পরপর যে কোনো দুটো সংখ্যায় হচ্ছে পরস্পরের আপেক্ষিক প্রাইম বা কোপ্রাইম নাম্বার, ঠিক আছে? আবার সেটা পরস্পর মৌলিক সংখ্যাও হতে পারে। 2, 3 এদের গসাগু কত? 1, বা 2, 5 এদের গসাগু কত? 1। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে, অথবা কি হতে পারে? পাশাপাশি দুটো সংখ্যা হতে পারে। যাদের গসাগু 1 হবে তাদেরকে কি বলবো? তাদেরকে আমরা বলবো কোপ্রাইম নাম্বার, ঠিক আছে? এবার চলে আসো যমজ প্রাইম। যমজ প্রাইম দুটি মৌলিক সংখ্যা, এখানে কিন্তু মৌলিক সংখ্যা ব্যাপারটা ছিল না, কিন্তু এখানে দেখো দুটো মৌলিক সংখ্যার পার্থক্য কত হতে হবে? 2 হতে হবে। যদি পার্থক্যটা 2 হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো? যমজ প্রাইম নাম্বার। যেমন 2, 3 আর 5, যদি আমি 3টে মৌলিক সংখ্যা নিই, দেখো 2 আর 3-এর মধ্যে পার্থক্য কত? 1। তাহলে এরা কি যমজ প্রাইম নাম্বার? না। 3 আর 5-এর মধ্যে পার্থক্য কত? 2। এরা কি যমজ প্রাইম নাম্বার? হ্যাঁ। কারণ কি? দুটো মৌলিক সংখ্যা যাদের পার্থক্য কত হতে হবে? 2 হতে হবে। যেমন 3, 5, 5, 7, 11, 13, 17, 19, ঠিক আছে? এগুলো কি পরস্পরের যমজ প্রাইম নাম্বার। বুঝতে পারলে যমজ প্রাইম নাম্বার ব্যাপারটা? ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে প্রত্যেকটা ইসে বললাম ক্লাসের পরে আমি তোমাদের কিছু করতে দেবো বাড়ির কাজ, হোমওয়ার্ক হিসেবে। তো এখানে দেখো আমি দুটো অঙ্ক নিয়ে এসেছি। প্রথম যে অঙ্কটি হচ্ছে সেটা হচ্ছে তোমার 32,54,710 5-এর স্থানীয় মান বা স্থান মূল্য কত হবে? সেটা কিন্তু দেখো CLAT এক্সাম 2010-এ কিন্তু পরীক্ষায় এসেছিল। অপশন এ 5, অপশন বি 10,000, অপশন সি 50,000 আর অপশন ডি 54,700। কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর না হলে নেক্সট ভিডিওতে আমি তো আলোচনা করছি। আরেকটা কোয়েশ্চেন আছে, সেটাও দেখে নাও। সেটা হচ্ছে যে 5,27,435 এই নম্বরে 7 আর 3, 7-এর আর 3-এর এই দুটোর স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত হবে? ঠিক আছে? অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 45, অপশন ডি 6,970। তো তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আমি নেক্সট ভিডিওতে এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব, তার সাথে যেটুকু বাকি থাকলো, ঠিক আছে? নাম্বারের প্রকারভেদগুলো আমি পুরোটাই বলে দিলাম। নাম্বার সিস্টেমের যে আরো বাকি সূত্রগুলো আছে, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বাকি সূত্রগুলো পরে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।